সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিআরবি হসপিটাল নিবেদিত স্বাস্থ্য কথা অনুষ্ঠানে। দর্শক, আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি চক্রীভ। পিত্তনালী কিংবা পিত্তথলি মানবদেহের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ, এবং এই গুরুত্বপূর্ণ অংশটিতে একজন ব্যক্তির কী কী ধরনের জটিলতা হতে পারে এবং জটিলতা হলেই বা আমরা কী করে নিজেকে সুরক্ষিত রাখতে পারি। দর্শক, আজ কথা বলবো এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে, এবং এ বিষয়ে বিস্তারিত আলোচনায় আজ স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার এইচ.এ. নাজমুল হাকিম শাহিন, যিনি ল্যাপারোস্কোপিক এবং হেপাটোবিলিয়ারি সার্জারি বিশেষজ্ঞ চিকিৎসক, সহযোগী অধ্যাপক, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং কনসালটেন্ট বিআরবি হসপিটাল। স্যার, স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। স্যার, সারা দেশে অসংখ্য ব্যক্তি পিত্তনালীর এবং পিত্তথলির নানা জটিলতায় ভুগছেন। তবে তার আগে জানা জরুরি যে মানব দেহে পিত্তনালী এবং পিত্তথলির অবস্থান কোথায়। ওকে, ধন্যবাদ। পিত্তথলিকে জানতে হলে আমাদের লিভারের অবস্থান জানা উচিত। লিভার শরীরের সর্ববৃহৎ অঙ্গ, তো সেটা আমাদের পেটের উপরিভাগে ডান পাশে বেশি থাকে, বাম পাশে খুব অল্প পরিমাণ থাকে। লিভারের ডান পাশে আমাদের সাথে পিত্তথলির অবস্থান, লিভারের ডান পাশে। সো আমাদের পেটের বুকের যে খাঁচা আছে তার ডান পাশের নিচের দিকে পিত্তথলির অবস্থান। পিত্তনালী হচ্ছে একটা টিউব যেটা লিভার এবং খাদ্যনালীর মাঝখানে সংযোজন ধারণ করে থাকে। এটা অবস্থান মোটামুটি শরীরের মধ্যভাগে এবং উপরি দিকে। সো ডান পাশে এবং মাঝখানে এই অংশটুকুতে আমরা পিত্তথলি এবং নালী অবস্থান। তো আমাদের শরীরে এই পিত্তনালী এবং পিত্তথলির কাজ কি, কি কারণে এটি যত্ন নেওয়াটা এতটা জরুরি? ওকে, আমাদের যে খাদ্যাভ্যাস সেখানে হজমের জন্য পিত্তরস খুব গুরুত্বপূর্ণ একটি অংশ। তো পিত্তরস তৈরি হয় সাধারণত লিভারের থেকে পিত্তরস তৈরি হয়ে পিত্তনালীর মাছ দিয়ে খাদ্যনালীতে চলে আসে, এবং আসার পথে পিত্তথলি, যেটাকে আমরা গলবাটা বলি, ওখানে খুব অল্প পরিমাণ সংরক্ষিত থাকে এবং ওখানে কনসেন্ট্রেটেড হয়। এটা 30 to 50 ml কনসেন্ট্রেটেড হয়। ডেলি প্রোডাকশন অ্যাভারেজ 500 to 1 লিটার। সো এত প্রোডাকশন হলে কিন্তু থলিতে রিজার্ভার থেকে খুব কম, 30 to 50 ml। এখানে যখনই আমরা তৈলাক্ত খাবার খাই তখন পিত্তথলি থেকে এই রসটুকু খাদ্যনালী দিয়ে চলে যায় এবং হজমে সহায়তা করে। সো এইটা হলো সার্বিক কাজ থলি এবং নালীর। তো মানবদেহে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ, আমরা এই আপনার এই আলোচনার মাধ্যমে বুঝতে পারছি। কিন্তু স্যার, একজন ব্যক্তির এই যে পিত্তনালী এবং পিত্তথলিতে বিভিন্ন ধরনের জটিলতা হতে পারে। আমরা কিন্তু সবাই জানি যে পাথর হচ্ছে বা পাথর বিষয়টি পিত্তনালী এবং পিত্তথলির সঙ্গে অনেক বেশি সম্পৃক্ত। এছাড়া আর কি কি ধরনের জটিলতা হতে পারে? রোগের অনেক রোগ হতে, তো গুরুত্বপূর্ণ কয়েকটি রোগ যদি আমরা বলি, একটা পিত্তথলিতে পাথর সবাই জানি। পিত্তথলিতে পলিপ হয়। পলিপটা পরবর্তী আবার বলবো যে দুই ধরনের পলিপ হয়, একটা হচ্ছে যে কোলেস্ট্রল পলিপ, আর একটা হচ্ছে টিউমারাস বা অ্যাডেনোমাটাস পলিপ। আবার পিত্তথলিতে বা গলব্লাডার ক্যান্সার হয়, যেটা খুবই গুরুত্বপূর্ণ। পিত্তনালীর ব্যাপারে পিত্তনালীতে পাথর হতে পারে বা পিত্তনালীতে ক্যান্সার হতে পারে। অনেকগুলো রোগের ভিতরে এই 5টা রোগই আমার মনে হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ এবং জনসচেতনতার প্রয়োজন রয়েছে। নিশ্চয়ই। একটু যদি পাথরে আসি, পিত্তথলিতে পাথর হয়েছে বিষয়টির সঙ্গে অনেকেই পরিচিত, কিন্তু আমাদের দেশে একটি পার্টিকুলার শ্রেণীর মানুষ তারা ধারণ করে এই বিষয়টিকে যে পাথরগুলো আসলে আমরা মুখে খাচ্ছি, ভাতের মাধ্যমে খাচ্ছি বা বিভিন্ন খাবারের মাধ্যমে খাচ্ছি, এবং গিয়ে ওই যে পিত্তথলিতে গিয়ে জমছে। যে যত বেশি খাবারের সাথে পাথর খাবে তার তত বেশি জমবে। বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? না, এটা সম্পূর্ণ ভুল। আমাদের দেশে এটা ভুল কনসেপশন। বিষয়টা হচ্ছে পিত্তথলিতে পাথরের যে কারণ, বেসিক কারণ, সেটা হচ্ছে যে একটা জেনেটিক প্রভাব থাকে, তার খাদ্য অভ্যাস, তার বডি ওয়েট, তার কোলেস্টেরলের পরিমাণ এবং পিত্তথলি কিছু জন্মগত ত্রুটি, এইভাবে ভাগ করলে আমরা, এবং ফিমেলদের বেশি হয়, ফিমেলদের প্রোজেস্টেরন হরমোন বেশি থাকে, যারা কন্ট্রাসেপটিভ পিল খায় তাদের বেশি হতে পারে। তো এটা টোটালি একটা মেটাবলিক কারণ, কিছু জেনেটিক প্রিডিসপোজিশন থাকে এবং তার গঠনগত কিছু পরিবর্তন, এই মিলে পিত্তথলিতে পাথর হয়। এটাতে খাবারের সাথে, মানে খাবারের পাথর খাওয়ার সাথে কোনো সম্পর্ক নেই অবভিয়াসলি, তবে খাদ্যাভ্যাসের সাথে জটিলতা তৈরি হতে পারে। নিশ্চয়ই। এবং স্যার, একজন ব্যক্তির পিত্তথলিতে পাথর হয়েছে কিনা এটাকে প্রাইমারিভাবে বোঝার কোনো উপায় রয়েছে? সারপ্রাইজিংলি পিত্তথলিতে পাথর 80% পেশেন্টগুলোকে সিমটমহীন থাকে, মানে কোনো উপসর্গ প্রকাশ করে না। অনলি 20% পেশেন্ট মে বি সিমটোমেটিক। সিমটমের ভিতরে পেশেন্টের কখনো পেট ফেঁপে থাকার অনুভূতি, অল্প খেলে পেট ভরে যাচ্ছে এই অনুভূতি হতে পারে, আবার কখনো তীব্র ব্যথা নিয়ে আসতে পারে, যেটা আমরা পিত্তথলির পাথরের জটিলতা বলি। পেটের উপরিভাগে ব্যথা বা ডান পাশে ব্যথা, কখনো রোগের জন্ডিস নিয়ে আসতে পারে, আবার কখনো সারা পেটে প্রচণ্ড প্রদাহ নিয়ে আসতে পারে, আমরা যেটা প্যানক্রিয়াটাইটিস বলি। তো তার সিমটম বেশিরভাগ পেশেন্টে, 80% রোগী যেহেতু উপসর্গহীন থাকে, এগুলো বেশিরভাগ ধরা পড়ে হচ্ছে যে ইনসিডেন্টালি, অন্য কোনো কারণ,
করতে আল্ট্রাসাউন্ড কোনো ডিজিজ ডায়াগনোসিস করতে গিয়ে হঠাৎ করে ধরা পড়ল, আল্ট্রাসাউন্ড করতে গিয়ে এটা ধরা পড়ে, বেশিরভাগ ক্ষেত্রে তাই হয়। এবং স্যার যেহেতু এই যে পিত্তথলিতে পাথরটা খুব বেশি প্রচলিত, তো একটু জানতে চাই নির্দিষ্ট কি বয়স সীমা রয়েছে নাকি যে কারো হতে পারে? একটা সময় আমরা যখন স্টুডেন্ট লাইফে ছিলাম তখন দেখা যায় বইয়ে বলা হতো যে অ্যাবভ 40 স্টোনের পরিমাণ বেশি হয়, অ্যারাউন্ড 40 হয়, কিন্তু সারপ্রাইজিংলি রিসেন্ট খাদ্যাভ্যাসের কারণে হোক বা ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটির কারণে হোক আমরা রিসেন্টলি ক্লিনিক্যাল প্র্যাকটিসে অনেক ছোটো ছোটো বাচ্চাদের অনেক পাথর পেয়েছি, 4 ইয়ার্স, 6 ইয়ার্স, 12 ইয়ার্স। ডিড অল দের মেটাবলিক কজ, হাইপার ট্রাইগ্লিসাইরিডেমিয়া, শরীরে কোলেস্টেরল বা ট্রাইগ্লিসাইড বেশি থাকার কারণে বাচ্চাদের এই পাথরগুলো বেশি হচ্ছে খাদ্যাভ্যাসের কারণে। অবশ্যই ফাস্টফুড ইজ মোরলি রেসপন্সিবল ফর দিস। সো বয়স এখন আসলে কোনো বয়সে বলা যাবে না এই বয়সে পাথর হবে কি হবে না। তার মানে যারা হেভি ফুড খাচ্ছে, ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, এই যে আমাদের এই বিষয়গুলোর প্রতি অতিমাত্রায় আকর্ষণ, এই বিষয়গুলো কিন্তু আপনি যেমনটি বলছিলেন পাথর তৈরির জন্য মেইনলি রেসপন্সিবল নাওয়াডেজ অ্যাকচুয়ালি। স্যার একটি বিষয় আসে যে থ্যালাসেমিয়া পেশেন্ট যারা, তাদের ক্ষেত্রে আমরা লক্ষ্য করি খুব কম বয়সে পাথর ডেভেলপ করছে পিত্তথলিতে, কি কারণে, মানে কেন হয় তাদের? পাথর তৈরির যে উপাদান বিলিরুবিনের, সেটার আমাদের শরীরে যে সেল আছে, এটা আরবিসি বলি, ওখানে ভেঙে এখান থেকে তৈরি হয়। যেহেতু থ্যালাসেমিয়ার পেশেন্টগুলোকে র্যাডের সেলগুলো বেশি ভাঙছে, তখন থেকে বেশি পরিমাণ বিলিরুবিন তৈরি হচ্ছে, সেটা এসে পিত্তথলিতে পাথর তৈরি করছে। এটা একটা বড় কারণ, কিন্তু এটা সংখ্যা খুব বেশি না, সবারই হচ্ছে। আবার যাদের কিন্তু অনেকের হতে পারে আপনাদের ঝুঁকিতে রয়েছে। স্যার আপনি তো বলছিলেন যে অন্যান্য আরও জটিলতা হতে পারে, তার মাঝে আপনি একটি বিষয় বলছিলেন যে পিত্তথলিতে পলিপ কথাটির সঙ্গে কিন্তু আমরা অনেকেই জানি যে নাকে মানুষের পলিপ হয় কিংবা মলদারি পলিপ হয়, মানে এগুলো নিয়ে একটু মানুষের পরিচিতি রয়েছে, কিন্তু পিত্তথলিতে পলিপ আসলে জিনিসটা কি করে একজন ব্যক্তি বুঝবে? ওকে, পিত্তথলি পলিপটা হচ্ছে পিত্তথলির যে ইনার লাইনিং, ভিতরের যে আবরণ, ওখান থেকে ছোটো ছোটো একদম যদি বলি আঙুরের থোকার মতো একদম ছোটো ছোটো মাংসপিণ্ড ঝুলে থাকে। এগুলো হতে পারে কোলেস্টেরল বা ট্রাইগ্লিসারাইড লিপিড জমে হতে পারে, আবার টিউমারের কিছু অংশ জমে হতে পারে, গ্রস্তি দুইবার যে বলি। এবং এগুলোর যে ডায়াগনোসিস, এগুলো উপসর্গহীন বেশি থাকে। বেশিরভাগ সময় এগুলো আল্ট্রাসাউন্ড করতে গিয়ে ইনসিডেন্টালি এখানে পলিপ ধরা পড়ে। এটাকে আমরা গুরুত্ব দিচ্ছি এই জন্যে যে পিত্তথলির যে পলিপ যদি উপসর্গহীন থাকে, কিন্তু যদি এটা একটা সময় বড় আকার ধারণ করে, যদি 1 সেন্টিমিটার চেয়ে বেশি আকার ধারণ করে, তাহলে ওখানে ক্যান্সারের মানে হতে হয়, এবং 20 to 50% কেসে ক্যান্সার হতে পারে। কাজে পলিপকে ইগনোর করার অপশন নাই, এটাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। হয়তো পলিপ ধরা পড়ার সাথে সাথে অপারেশন লাগবে না, বাট পেশেন্টকে অবশ্যই আন্ডার সার্ভেলেন্সে রাখতে হবে। কিন্তু কি করে ধরা পড়বে, মানে একটা রোগী কিভাবে বুঝবে, কখন চিকিৎসকের কাছে যাবে? কোনো উপসর্গ, গলব্লাডার পলিপ যদি ক্যান্সার হয় তখন তো ক্যান্সার উপসর্গ দেখা দিবে। তার আগ পর্যন্ত বেশিরভাগ সময় উপসর্গহীন থাকে। কারো কারো অস্বস্তি, মানে আমরা পেটে উপরিভাগে ব্যথা, সামান্য ব্যথা হতে পারে, অ্যাবডোমিনাল ফুলনেস যেটা বলি সেটা হতে পারে, বাট এই ডায়াগনোসিস ইনিশিয়ালি বেশিরভাগ সময় ইনসিডেন্টাল, অন্য কোনো কারণে আল্ট্রাসাউন্ড করতে গিয়ে দেন ধরা পড়ে, বাট এটা গুরুত্বের সাথে নিতে হবে, কারণ এটা ভবিষ্যতে ক্ষতির কারণ হতে পারে। নিশ্চয়ই, মানে এটা কি আসলেই পলিপ নাকি ক্যান্সার, এই বিষয়টিকে শনাক্তকরণ করা? হ্যাঁ, এটা দেখার জন্য আমরা প্রথমে আগে সাইজটা দেখি। স্মল পলিপস 4 to 5 মিলিমিটার, 6 মিলিমিটার, আমরা হয়তো সার্জারি লাগবে না, ফলো আপে করতে পারি। যখন এটা সাইজ 1 সেন্টিমিটার বা তার চেয়ে বড় হবে, গুরুত্বের সাথে নিতে হবে। তখন থেকে আরও কনফার্ম করার জন্য আমরা সিটি স্ক্যান করতে পারি। রক্তের কিছু পরীক্ষা আছে, মার্কার আমরা বলি CA-99, CA, এগুলো যে বেশি থাকে তাহলে আমার সন্দেহ হয়। তো অন্য রোগ যেমন আমরা অনেক সময় সুই দিয়ে পরীক্ষা করে কনফার্ম করি ক্যান্সার আছে কি নাই, গলব্লাডারে পলিপ থাকলে এটাকে ওইরকম না অ্যাপ্রোচ করাই ভালো। সেক্ষেত্রে এই ক্যান্সার ছড়িয়ে থাকার প্রবণতা থাকে। খুব তীব্র সন্দেহ হলে আমরা অপারেশন চলাকালীন ফ্রোজেন সেকশন হিস্টোপ্যাথোলজি বলি, অপারেশন চলাকালে আমরা বায়োপসি করে এটা কনফার্ম করি, এবং এটার ট্রিটমেন্ট টোটালি গলব্লাডার পাথরের চেয়ে আলাদা। ক্যান্সার সন্দেহ করলে ট্রিটমেন্ট টোটালি আলাদা অ্যাপ্রোচ। নিশ্চয়ই। স্যার আমরা তো কথা বলছিলাম পাথর এবং নিয়ে, এতক্ষণ ছিলাম হচ্ছে পিত্তথলিতে, একটু জানতে চাই পিত্তনালীতে আসলে কি ধরনের জটিলতা হতে পারে? পিত্তনালীতেও বেশিরভাগ সময় আমাদের যেগুলো পেশেন্টগুলো পায় সেগুলো পিত্তনালীর পাথর। এবং পিত্তনালীর পাথর মানে 80-90%গুলোতে পিত্তথলি থেকে পাথর মাইগ্রেট করে এসে এখানে পাথর বড় হয়। সো আবার কিছু কিছু পাথর হয়তো পিত্তনালীতেও জন্ম থেকে হতে পারে। আবার পিত্তনালী আর একটা বড় একটা সংখ্যা আছে যে পিত্তনালীর গঠনগত পরিবর্তন। পিত্তনালীর নিচের ভাগ যেটা থাকে সেটা সরু থাকে, এবং পিত্তনালীটা অনেকই তার ক্যালিবার অনেক বেশি থাকে, এটাকে আমরা কোলেডাকাল সিস্ট বলি। তো এই পেশেন্টগুলো প্রবলেম হচ্ছে যে এইগুলা মানুষ আর্লি এজে ধরা পড়ে, আবার অ্যাডাল্ট লাইফে গিয়ে স্টোন অথবা মেলিগনেন্সি বা ক্যান্সার নিয়ে আসতে পারে। কাজেই
পিত্তনালী যেহেতু আলট্রাসোনোগ্রাফিতে সবসময় খুব পরিষ্কার ধারণা পাওয়া যায় না, এটার ইভ্যালুয়েশন প্রয়োজন রয়েছে। আচ্ছা, তো ইভালুয়েশন কি করে করা যায়? ওকে, ইভ্যালুয়েশন সবচেয়ে ভালো হচ্ছে যদি পেশেন্টের সিমটম থাকে, জন্ডিস থাকে বা ক্যান্সারের কোনো লক্ষণ থাকে, তাহলে তো অবভিয়াসলি আমরা একটা এমআরসিপি করিয়ে সাধারণত। এমআরসিপি করলে পিত্তনালীর সমস্ত গঠনগত পরিবর্তন বোঝা যায় এবং তার স্টোন আছে কিনা, কোথাও টিউমার আছে কিনা বোঝা যায়। আবার যদি বেসিক স্ক্রিনিং বলি, গুড সোনোলজিস্ট বা আলট্রাসোনোগ্রাফি করলেও কিন্তু ইনিশিয়াল ধারণা পেতে পারি যে এখন পিত্তনালীর ডায়ামিটারটা বা ক্যালিবারটা অনেক বড় হয়েছে কিনা বা স্টোন আছে কিনা। তো এমআরসিপি মোর কনফার্মেটরি, অনেক বেশি তথ্য দিবে আমাদের। কখনো প্রয়োজন হলে আমরা সিটি স্ক্যানও করে নিতে পারি। তো এই সমস্ত ক্ষেত্রে আমরা যেহেতু বলছি এমআরসিপি করার একটি ভূমিকা, আমাদের দেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে কি এমআরসিপি রয়েছে? সেক্ষেত্রে কিভাবে এখন প্রত্যন্ত অঞ্চল না, আমাদের ডিস্ট্রিক্ট লেভেল যেগুলোতে আছে এখন অনেক জায়গায় এমআরসিপি মানে অ্যাভেলেবল, না হলে বিভাগীয় শহর তো অবশ্যই আছে। তবে এটা গুরুত্ব যেহেতু রয়েছে, কারণ আলট্রাসোনোগ্রাফিতে পিত্তনালীর সম্বন্ধে কমপ্লিট ধারণা দেওয়া সবসময় সঠিক হয় না, অনেক কিছু মিস হতে পারে। যেহেতু পিত্তনালীতেও পাথরের কথা বলছেন স্যার, পিত্তথলিতেও পাথরের কথা বলছেন, এবং পাথর নিয়ে কিন্তু অনেক রোগীরাই ভুগছেন। একটু জানতে চাই, যদি একজন ব্যক্তির পাথর হয়ে থাকে এবং সেটা শনাক্ত হয়, যেমন আলট্রাসোনোগ্রামের মাধ্যমে অনেক ক্ষেত্রে শনাক্ত হয়ে যায়, এছাড়া বলছিলেন এমআরসিপির মাধ্যমে, সেক্ষেত্রে একজন ব্যক্তির পাথরটির সাইজ কত বড় হলে আপনারা অপারেশনের ভূমিকা রয়েছে? এবং আমরা তো শুনে থাকি যে পিত্তথলিতে বা পিত্তনালীতে পাথর হয়েছে মানেই অপারেশন, বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ। আসলে পিত্তথলির ব্যাপারটা হচ্ছে যে পিত্তথলিতে পাথরের স্মল সাইজ, বড় সাইজ বা সংখ্যা এটা খুব বেশি গুরুত্বহীন। ইম্পর্টেন্ট হচ্ছে যেমন ছোটো ছোটো পাথর, যদি স্মল সাইজ স্টোনস বা ইভেন কখনো স্টোন তৈরি হয় না, আমরা বাইল স্লাস বলি, একদম বালি পাথরের মতো, দিজ আর মোর সিমটোমেটিক। এগুলো সিস্টিক ডাক দিয়ে গিয়ে বাইপিত্তনালীতে গিয়ে প্যানক্রিয়াটাইটিস করতে পারে। কাজে স্মল স্টোনস বা বাইল স্লাস আর মোর সিমটোমেটিক, বেশি উপসর্গ তৈরি করে। যদি বড় স্টোন হয়ে যায় তখন বলা হয় যে 1 সেন্টিমিটার চেয়ে বড় স্টোন হলে ইউ মে গো ফর সার্জারি, ইভেন ইন কেস অফ অ্যাবসেন্স অফ দ্য সিমটমস। অথবা কারো ডায়াবেটিস আছে, কারো ট্রান্সপ্লান্ট লাগবে, তার করে ফেলা ভালো। কিন্তু নর্মাল যদি শুধু একটা হঠাৎ করে ইনসিডেন্ট স্টোন ধরা পড়ে, সাথে সাথে অপারেশন করার জন্য মানে হ্রাস করার প্রয়োজন নেই। যদিও এটা কোনো ওষুধ নেই যে ওষুধ খেয়ে পাথর চলে যাবে, সেরকম না, বা কোনো লেজার। খুব গুরুত্বপূর্ণ তথ্য। অনেকের ধারণা ওষুধের মাধ্যমে হয়তো বা পাথরটাকে একদম সম্পূর্ণরূপে বের করে ফেলা যায় বা সুস্থ হয়ে যাওয়া সম্ভব। একজন ব্যক্তির পিত্তনালীতে কিংবা পিত্তথলিতে পাথর হয়েছে, আপনি বলছিলেন পাথরের যদি পরিমাপটা 1 সেন্টিমিটারের বড় হয়ে থাকে সেক্ষেত্রে অপারেশন, এবং 1 সেন্টিমিটারের কম কিংবা যে কোনো ব্যক্তি যদি অপারেশনের পরামর্শ দেওয়া হয়ে থাকে, কিছুটা ভীতগ্রস্ততার জায়গা থেকে তারা চিন্তা করেন যে মেডিসিনের মাধ্যমে আমি পাথরটিকে সম্পূর্ণরূপে বের করে ফেলবো এবং সুস্থ হয়ে যাব। এটার কি আদৌ কোনো ভূমিকা রয়েছে? না, ধন্যবাদ। এটার আসলে কোনো ওষুধ নাই যে ওষুধ খেলে পাথর ডিজলভ হয়ে চলে যাবে। কখনো বাইল স্লাস থাকে যেখানে স্টোন তৈরি হয় না, ওগুলো হয়তো কখনো আর্থোডিক্যাল সিরে চলে যেতে পারে, কিন্তু যে স্টোনটা ফর্মেশন হয়ে গেছে সেটা কখনো ওষুধে যাবে না। সো ইম্পর্টেন্ট। সেকেন্ড হচ্ছে যে পিত্তনালীতে যে কোনো পাথর থাকে নালীর ভিতরে, সেটা স্মল হোক লার্জ হোক, এটা অবশ্যই এটা বের করতে হবে, কারণ ওটা বেশি সিমটম তৈরি করে। ওখানে বের করার জন্য হয়তো অপারেশন ছাড়া আমরা এন্ডোস্কোপিক্যালি ইআরসিপি করে বের করতে পারি। লার্জ স্টোন হলে সার্জারির প্রয়োজন হয়। কিন্তু পিত্তথলির পাথর স্মল স্টোন আন্ডার ফলো আপ, যে করে ফেলতে হবে সাথে সাথে এরকম কোনো এসেনশিয়াল নাই। বাট কোনো ওষুধ নাই যে ওষুধ খেয়ে পাথর চলে যাবে, এরকম কোনো ধারণা একদম ভুল। নিশ্চয়ই, সেক্ষেত্রে সচেতন হওয়ার বিকল্প কিছু নেই। চিকিৎসক যদি পরামর্শ দিয়ে থাকে তাৎক্ষণিকভাবে অপারেশন করা জরুরি, অন্যথায় হতে পারে নানা ধরনের জটিলতা। স্যার, আপনি যেমনটা বলছিলেন যে পিত্তথলিতে পলিপ, এবং পলিপ যদি বড় হতে থাকে বা সিমটম প্রকাশ করে, সেক্ষেত্রে এটি পরবর্তীতে ক্যান্সার হলো কিনা বিষয়টি নিয়ে কিছুটা শঙ্কা থাকে। তো একজন ব্যক্তি ক্যান্সারে কি কারণে আক্রান্ত হয়ে থাকে, আক্রান্তের ঝুঁকিতে কারা রয়েছেন? আমরা জেনেটিক একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যাদের ফ্যামিলিতে ক্যান্সার প্রিডিসপোজিশন আছে তারা অবশ্যই যে কোনো অর্গানে ক্যান্সার হতে পারে। গলব্লাডার ক্যান্সারের জন্য এরকম একটা জেনেটিক প্রিডিসপোজিশন বলা হয়। আবার যদি একটা সময় স্ট্রংলি গলব্লাডারে পাথর থাকলে ক্যান্সার হবে এরকম বলা হতো, এখন রিসেন্টলি এটা খুব কনসেপশন চেঞ্জ হয়েছে। তবে পলিপের সাথে অবশ্যই সংশ্লিষ্টতা আছে। যদি পলিপ তার যেটা বললাম আগে 1 সেন্টিমিটার চেয়ে বড় হয়ে যায়, তাহলে ক্যান্সারের প্রাদুর্ভাব থাকে। যেহেতু আর্লি ক্যান্সারগুলো প্রাথমিক পর্যায়ে খুব বেশি সিমটম প্রডিউস করে না, সেই জন্য এই ডায়াগনোসিস করা আমাদের সবসময় মানে আর্লি হয় না। আমাদের কাছে বেশিরভাগ রুগী আসে অ্যাডভান্স স্টেজে, যখন ক্যান্সারটা তার পিত্তনালী ধরে জন্ডিস করেছে বা ক্যান্সার সারা পেটে ছড়ে পেটে পানি আসলো, তখনই সিমটম প্রডিউস করে বেশি। তো প্রাথমিক অবস্থায় এগুলো আমাদের ধারণা নিতে হবে। যদি আলট্রাসোনোগ্রাফিতে কখনো পিত্তথলির যে ওয়াল বা মেমব্রেন সেটাকে যদি মোটা বলে বা ইরেগুলার থিক ইরেগুলার বলা হয়, তাহলে ধরে নিতে ওখানে কোনো পরিবর্তন আছে।
তো সেটা তখন আমরা গুরুত্বের সাথে ধারণ করে আমরা সিটি স্ক্যান করে নিতে হবে, রক্তের পরীক্ষা, বায়োমার্কার, CA-19 CA করলে তখন ধারণা পাওয়া যাবে। তো ক্লিনিক্যালের যে ক্লিনিশিয়ানের সার পায় বা আর্লি ধারণা তাকে রোগীকে অনেক সেভ করে দিবে। ক্যান্সার ওবিয়াস যদি হয়ে যায় তখন আসলে রোগীর তার ভবিষ্যৎ ফলাফল ভালো নাও হতে পারে। আচ্ছা, তো খাদ্যাভ্যাস কিংবা জীবনযাপন এই বিষয়গুলোর সাথে কি পিত্তথলিতে ক্যান্সারের কোনো সম্পৃক্ততা রয়েছে? পিত্তথলিতে লাইফস্টাইল অবভিয়াসলি, যেহেতু তার কোলেস্টেরোসিস, অ্যাডেনোমায়োমেটোসিস বা পলিপস একটা প্রিডিসপোজিং ফ্যাক্টর, কাজে একই সেম। যদি তার ডায়েটের হ্যাবিট খুব ফ্যাটি মিল খায়, সেডেন্টারি অ্যাক্টিভিটি থাকে, এক্সারসাইজ কম করে, তাহলে বডি মেটাবলিক চেঞ্জ হবে। দেন এর মেটাবলিক চেঞ্জগুলো গলব্লাডার ক্যান্সারের কারণ একটা হতে পারে। সরাসরি এই খাবারে ক্যান্সার হয়েছে এরকম কোনো সরাসরি কথা বলা নাই, কিন্তু খাদ্যাভ্যাস পরিবর্তন হলে তার পাথর তৈরি এবং পলিপ তৈরি হয়, সেখান থেকে ক্যান্সারের ভাব তৈরি হয়। তার মানে আমার পরিবারে কারো রয়েছে, আমার পুরো ফ্যামিলিতে বা আমার কেউ একজন পিত্তথলিতে ক্যান্সারে আক্রান্ত হয়েছে, সেক্ষেত্রে কি আমার আক্রান্তের ঝুঁকি রয়েছে? সরাসরি লিঙ্কটা ডিপেন্ড করে মানে তার ডোমিনেন্সের উপরে, কিন্তু তাকে কনসার্ন হতে হবে। যদি কারো ক্যান্সার ফ্যামিলিতে কারো থাকে, ফার্স্ট ডিগ্রি রিলেটিভ, তাকে অবশ্যই কনসার্ন হতে হবে। তাকে আলট্রাসোনোগ্রাফি করলো, নর্মাল থাকলে আবার নির্দিষ্ট সময় পরে করে নিল, হবে যে তা না, তবে সবার একটি ঝুঁকি থাকতেই পারে, সেক্ষেত্রে অবশ্যই সতর্ক হওয়া উচিত। স্যার, ক্যান্সারের কি কোনো আলটিমেট বহিঃপ্রকাশ হয়? ক্যান্সারের প্রকাশ তার স্টেজের উপর ডিপেন্ড করে, ক্যান্সার কোন পর্যায়ে আছে। প্রাথমিক ক্যান্সারগুলো বেশিরভাগ পৃথিবীতেই ইনসিডেন্টাল ধরা পড়ে, হয়তো গলব্লাডার অপারেশন করতে গেল, গলব্লাডার অপারেশন করার পর যে হিস্টোপ্যাথোলজি করা, ওখানে ইনসিডেন্টাল ডায়াগনোসিস, এটা পরিমাণটা অনেক বেশি এবং এই পেশেন্টগুলোকে ফলাফল অনেক ভালো। আর একটা গ্রুপ আছে যে ক্যান্সারের আলট্রাসোনোগ্রাফি করতে গিয়ে ওয়াল ইরেগুলার পেলো, ওটাই সিটি স্ক্যান করে কনফার্ম হলো, তারপরে অপারেশন, এগুলো ফলাফল অনেক ভালো। যে পেশেন্টগুলো আমাদের কাছে অ্যাডভান্স স্টেজে জন্ডিস নিয়ে আসলো বা পেটে পানি নিয়ে আসলো, সেগুলো ফলাফল আসলেও খারাপ এবং এগুলা তখন পেশেন্ট অ্যাডভান্স স্টেজে চলে আসে, আমাদের জন্য চিকিৎসা করা খুব কষ্টকর হয়ে যায়। তো যখন স্যার এই ধরনের উপসর্গগুলো নিয়ে আপনাদের শরণাপন্ন হয়, যদি প্রাথমিক স্টেজে চলে আসে, সেক্ষেত্রে স্যার শনাক্ত তো করেই ফেলেন, সেক্ষেত্রে চিকিৎসার সুবিধাগুলো কি কি আমাদের দেশের প্রেক্ষাপটে? যদি এটা ইম্পর্টেন্ট, যদি আমাদের আলট্রাসোনোগ্রাফিতে সিটি স্ক্যানে বলা হয় যে এটার গলব্লাডার ক্যান্সারের সম্ভাবনা রয়েছে, তাহলে আপনি অপারেশন চলাকালীন ফ্রোজেন সেকশন করে কনফার্ম করলেন ক্যান্সার আছে কিনা, এবং ক্যান্সার থাকলে তার চিকিৎসা হচ্ছে রেডিক্যাল কোলিসিস্টেক্টমি, মানে আপনার পিত্তথলি, লিভারের কিছু অংশ এবং পিত্তনালীর আশেপাশের টিস্যুগুলোকে ফেলে দিতে হবে। এটা খুব স্পেসিফিক ট্রিটমেন্ট, না হলে পেশেন্ট আউটকাম ভালো হবে না। যদি এমন হয় যে আপনি পিত্তথলি অপারেশন করতে গেলেন, আগে জানতেন না কিন্তু পরে ধরা পড়লো, সেই পেশেন্টগুলোকে আবার রিস্টেজিং করে 3 থেকে 4 সপ্তাহের ভিতরে আবার রিভিশন সার্জারি বলি করে ফেলে, তারও ফলাফল ভালো। আর যে পেশেন্টগুলো আমাদের অ্যাডভান্স স্টেজে আসে, এগুলোকে আসলে আমরা পিএলএটি ট্রিটমেন্টে ফেলে দিই। আমরা তার জন্ডিস কমানো কিছু ERCP করে দিই, কখনো খাদ্য ব্লক হলে আমরা বাইপাস করে দিই। তো এগুলো ফলাফল আসলে কখনো ওইরকম ভালো হয় না। আচ্ছা, তো এই যে আমাদের দেশের প্রেক্ষাপটে পিত্তথলিতে ক্যান্সার হবার ঝুঁকিতে কি পরিমাণ ব্যক্তি রয়েছে? একটা এক্সাক্ট মানে কোনো ইনসিডেন্স বা প্রিভিয়াস আমাদের স্টাডি করা নাই, বলা নাই যে কত পার্সেন্টের হবে। কিন্তু আপনারা তো নিয়মিত রোগী দেখছেন, নিশ্চয়ই অনেক রোগী পেয়ে থাকেন। আমি যেহেতু হেপাটোবিলি সার্জারি প্র্যাকটিস করে আমার কাছে রোগীগুলো এইভাবে রেফার হয়ে আসে, সেটা আমার কাছে হয়তো ইনসিডেন্স বেশি, কিন্তু ওভারঅল বাংলাদেশের ক্যান্সারের ঝুঁকি বা ইনসিডেন্স অনেক বেশি তা না। আমাদের মুশকিলটা হচ্ছে যে আমাদের তো কোনো ইনিশিয়াল স্ক্রিনিং প্রোগ্রাম নাই, স্ক্রিনিং নেই, যার জন্য ধরা পড়ে না। কিন্তু আমাদের একটা মেসেজ থাকবে যে কোনো উপসর্গ, পেটে উপরে ব্যথা, অস্বস্তি, ইনিশিয়াল একটা আলট্রাসোনোগ্রাফি করা যায়, কারণ এটা আলট্রাসোনোগ্রাফি কম খরচে, শরীরে কোনো ক্ষতি করে না। তো আলট্রাসোনোগ্রাফি কিন্তু আমার অনেক রোগ প্রাথমিক অবস্থা ধরে দেবে, পাথর, পলিপ বা ক্যান্সার ধরে দেবে, তাহলে অবশ্যই পেশেন্টের ফলাফল অনেক ভালো হবে। নিশ্চয়ই। এবং পিত্তথলিতে ক্যান্সার নিয়ে যদি কোনো ব্যক্তি অপারেশন করে, অপারেশন পরবর্তী আসলে প্রসিডিউরটা কি, কতদিন পর পর ফলো আপ করতে হবে, কিংবা সেক্ষেত্রে কেমো বা রেডিওথেরাপির কোনো ভূমিকা রয়েছে কিনা? কেমোর তো ভূমিকা রয়েছে, সেটাও ডিপেন্ড করে স্টেজের উপরে। সাধারণত খুব আর্লি স্টেজে ভালো রেডিক্যাল সার্জারি কেমো নাও লাগতে পারে, ফলো আপে থাকলে হবে 3 মান্থলি 6 মান্থলি। আর যদি মাঝারি পর্যায়ে থাকে স্টেজ 2, 3, সেক্ষেত্রে কেমো অবশ্যই। রেডিওথেরাপির ভূমিকা খুবই কম, তবে অ্যাডভান্স স্টেজে কখনো লোকাল রেডিওথেরাপি কাজ করে। মেনলি সার্জারি এবং কেমোথেরাপি দুটোরই ভূমিকা অনেক বেশি। নিশ্চয়ই। আমরা কখনোই চাই না কোনো ব্যক্তি ক্যান্সারের মতো জটিলতম রোগে আক্রান্ত হোক, এবং যাদের ফ্যামিলিতে ক্যান্সার হয়েছে আসলে তারাই বোঝে জটিলতা কী পরিমাণ, এবং অনেকে তো খরচ বেয়ার করতে পারে না। এত পরিমাণ খরচ চিকিৎসক বদলাতে থাকে কিংবা হাসপাতালগুলো বদলাতে থাকে। স্যার, আপনি কি একটু বলবেন যে BRB হসপিটাল সেক্ষেত্রে সার্জারিতে কতটুকু এগিয়ে রয়েছে? আমরা BRB হসপিটাল দীর্ঘ 24 বছর ধরেই এই সাবজেক্ট হেপাটোবিলিয়ারি সার্জারিগুলো করছি। আমার BRBতে কেরিয়ার লাস্ট 20 ইয়ার্স।
তো এখানে আমাদের লার্জ হাই ভলিউম সেন্টার, আমরা মানে হিউজ পরিমাণ পেশেন্ট, যেহেতু সারা বাংলাদেশে আমাদের কাছে রেফার হয়ে আসে এবং আমাদের খুব এক্সপার্ট সার্জিক্যাল টিম রয়েছে, সেখানে কমপ্লিট ট্রিটমেন্ট সার্জারি খুবই পসিবল। সেকেন্ড হচ্ছে আমাদের এখানে বিশেষজ্ঞ অঙ্কোলজিস্ট রয়েছে, যারা তত্ত্বাবধানে আমাদের পরবর্তী ফলো আপগুলো খুব সহজ হয়। তো আমরা কমপ্লিট চিকিৎসা পেশেন্ট শুরু ডায়াগনোসিস থেকে শুরু করে ট্রিটমেন্ট ফলো আপ পর্যন্ত খুবই পসিবল আমাদের বিআরবি হসপিটালে। নিশ্চয়ই। এবং পাশাপাশি যারা মধ্যবিত্ত কিংবা নিম্নবিত্ত পরিবার রয়েছে, তাদের কাছে একটা আর্থিক ব্যয় অনেক কিছু। তাদের ক্ষেত্রে সরকারি, আপনি তো সরকারি হাসপাতালে রয়েছেন, ঢাকা মেডিকেল কলেজ বাংলাদেশের মধ্যে সবচাইতে বড় জায়গায়, এমন কি কি জায়গা রয়েছে যেগুলোতে তারা সুলভ মূল্যে ক্যান্সারের অপারেশনগুলো করতে পারে? আমার ঢাকা মেডিকেলে আমার যে ইউনিটে আমি কাজ করি, আমার যে ইউনিট, সেখানে মেনলি হেপাটোবিলি কাজগুলো হয়ে থাকে এবং ঢাকা মেডিকেল অন্যান্য যে ইউনিট আরও 5টা ইউনিট আছে ওখানে একই রকম কাজ হয়ে থাকে এবং ভালো হাই ভলিউমে হয়ে থাকে। ঢাকা মেডিকেল কলেজেও আপনার ক্যান্সারের কেমোথেরাপি, রেডিওথেরাপি সুবিধা রয়েছে। আমাদের একটা ক্যান্সার হাসপাতাল রয়েছে মহাখালীতে, ওখানেও একই রকম কাজ হয়। তো দুটো হাসপাতালে সরকারি পর্যায়ে এবং খুব কম খরচে গরিব মধ্যবিত্ত উন্নত একই প্রাইভেট যে চিকিৎসা দিচ্ছি, একই মাপের আমরা একই গুণের চিকিৎসা দিতে পারছি। নিশ্চয়ই। এবং ক্যান্সার হলে কিংবা পিত্তথলি, পিত্তনালী সংক্রান্ত যে কোনো জটিলতা হলে আমাদের দেশে বিশ্বমানের চিকিৎসক রয়েছেন, বিশ্বমানের হাসপাতাল রয়েছে। উন্নত চিকিৎসার জন্য এখন আর দেশের বাইরে যাওয়ার প্রয়োজন নেই। স্যার, আমরা আলোচনার একদম শেষ প্রান্তে, আপনাকে আন্তরিক ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের মাধ্যমে দর্শককে উপকৃত করবার জন্য। আপনাকে ধন্যবাদ, আমি দীপ্ত টিভিকে ধন্যবাদ আমাকে এই প্রোগ্রামে আমন্ত্রণ জানানোর জন্য। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। এতক্ষণ সাথে থেকে আমাদের আয়োজন দেখার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। দেখা হবে আগামী সপ্তাহে ঠিক একই সময়ে নতুন কোনো আলোচনায়। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দীপ্ত টিভির সাথেই থাকুন।